নমস্কার, গুড ইভিনিং। ম্যানেজমেন্ট বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইমোশনাল ইন্টেলিজেন্সের যে লেকচার সিরিজ আমাদের চলছে, সেই লেকচার সিরিজের আজকের 4 নম্বর অংশ সেলফ রেগুলেশন নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই যেটা আমাদের জানতে হবে বা যেটা আমাদের বুঝতে হবে, এই সেলফ রেগুলেশন এই ব্যাপারটি ঠিক আসলে কি এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা ঠিক কোথায়। তো চলুন দেখি আমরা এক এক করে স্লাইড ধরে ধরে বুঝে নেওয়ার চেষ্টা করি এই সেলফ রেগুলেশন এবং তার যাবতীয় গুরুত্ব সম্পর্কে। তো সেলফ রেগুলেশন এই কথাটির বাংলা মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ নিজের চিন্তা, আবেগ, আচরণ এগুলোকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করার যে ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে, সেটাই কিন্তু সেলফ রেগুলেশন। ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এই সেলফ রেগুলেশন। কঠিন পরিস্থিতিতেও আমরা কিভাবে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটাই কিন্তু সেলফ রেগুলেশনের প্রধান লক্ষ্য। সেলফ রেগুলেশন আমাদের কোন কোন বিষয়গুলিতে সাহায্য করে? দেখুন, এটি আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে, অ্যাংজাইটি বা উদ্বেগ কমাতে সাহায্য করছে, হতাশা বা ডিপ্রেশন সামলানোর ক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার পাশাপাশি মনোযোগ বাড়াতে এবং সম্পর্ককে ভালো রাখতেও সেলফ রেগুলেশন কিন্তু ভীষণভাবেই জরুরি। এবং এখানে একটি মূল কথা আমাদের মনে রাখতে হবে যে ইমোশনকে দমন নয়, ইমোশনকে পরিচালনা করার নামই হচ্ছে সেলফ রেগুলেশন। এরপর আমরা দেখে নিই যে কেন এই সেলফ রেগুলেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেলফ রেগুলেশন কিন্তু কাজে লাগে। যেমন মানসিকভাবে আমাদের চাপ বা উদ্বেগকে মোকাবিলা করতে কাজে লাগছে, মনোযোগ ধরে রাখতে সাহায্য করছে। পাশাপাশি আবেগগতভাবেও যদি আমরা বিচার করি, তাহলে রাগ এবং হতাশাকে নিয়ন্ত্রণ করতে এবং আবেগের তীব্রতা কমাতেও এই সেলফ রেগুলেশন ভীষণভাবেই জরুরি। তার পাশাপাশি সামাজিকভাবে যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অন্তর্দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হয়, ইগো প্রবলেম আমাদের অনেকের থাকে, তো সেইগুলোকে নিয়ন্ত্রণ করে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তার সাথে সাথে অন্যের প্রতি সিম্প্যাথি বা এমপ্যাথি বিভিন্ন ক্ষেত্রে সেগুলো দেখানো, যাতে করে আমাদের পরবর্তী সময়ে কোনো প্রয়োজন হলে আমরা যে কোনো মানুষের থেকে সাহায্য পেতে পারি, সেই ব্যাপারগুলিতেও কিন্তু সেলফ রেগুলেশন খুব ভালোভাবে কাজ করে। ধরুন, আপনি রেগে গিয়ে কাউকে খুব খারাপ খারাপ কিছু কথা বললেন, তাকে কিছু অপমানজনক কথা বললেন, তার সাথে আপনার সম্পর্ক খারাপ হলো, তাহলে সামাজিকভাবে কিন্তু পরবর্তীতে আপনার খুব সমস্যা হতেই পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডেফিনেট ভাবে তার সাথে যখন এরকম একটি ঘটনা ঘটবে, সে তো আর আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে না। কিন্তু দেখুন, জীবনে চলার পথে আমাদের কখন কাকে কি প্রয়োজন হয় সে তো আমরা নিজেরাও জানি না। সুতরাং এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সেলফ রেগুলেশন খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রেও চাপের মধ্যে কাজকে চালিয়ে যেতে বা ইম্পালসিভ ডিসিশন, অর্থাৎ হঠাৎ করে ঝুঁকিপূর্ণ যে ডিসিশন, আগের দিনের ক্লাসে যে কথাটা বলছিলাম যে আবেগের বশে কোনো সিদ্ধান্ত বা হঠকারিতার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা কিন্তু আমাদের খুব ক্ষতি করে দেয় অনেক ক্ষেত্রে। তাই এক্ষেত্রেও সেলফ রেগুলেশন ভীষণভাবেই জরুরি। তাই নিজেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সফলতা নিশ্চয়ই আমাদের অনুসরণ করবে। এরপর আমরা নেক্সট দেখে নেব যে যখন আমাদের বিভিন্নভাবে রাগ হয়, বিভিন্ন কারণে রাগ হয়, কোনো ব্যক্তির ওপর না রাগ হচ্ছে বা কোনো সিস্টেমের ওপর রাগ হচ্ছে কি কোনো প্রসেসের ওপর রাগ হচ্ছে, তখন সেই রাগটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করা সেলফ রেগুলেশনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে রাগ কিন্তু একটা স্বাভাবিক আবেগ, এটা মানুষ মাত্রেই হবে এবং রাগ হওয়াটা সমস্যার নয়, রাগের পর বা রাগ হওয়ার পরে কিভাবে আমি রিয়্যাক্ট করছি
বা কিভাবে আমি একটা প্রতিক্রিয়া জানাচ্ছি সেটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে যদি আমাদের রাগ হয় বিভিন্ন সময়, তাহলে আমাদের হার্টবিট বেড়ে যায়, শরীরে টেনশন তৈরি হয়, তার সাথে আমরা খুব কঠোরভাবে খুব নিষ্ঠুর বাক্য একজনের ওপর প্রয়োগ করে ফেলি এবং সেই মুহূর্তে আমাদের বিচার বিবেচনাও কিন্তু কমে যেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আগের দিনের ক্লাসগুলোতে অ্যামিগডালা হাইজ্যাক বলে একটা কথা পড়েছিলাম, সেটার মধ্যে আলোচনা করেছি। তো এই কারণে রাগ কিন্তু কখনোই আমাদের ভালো করে না, উল্টে আমাদের এটি ক্ষতিই করে। আমাদের সাময়িক রাগ বা তার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত সেটা কিন্তু দীর্ঘকালীনভাবে আমাদের প্রভাব ফেলতে পারে। তো একটা রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা 4টে বিশেষ ধাপকে অনুসরণ করব। কি কি? প্রথমে স্টপ, অর্থাৎ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া উচিত না। তারপর আমরা কয়েক মুহূর্ত থামবো, তারপর আমরা ভাববো যে কি বলা উচিত এবং তারপর আমরা শান্তভাবে উত্তর দেব। তাহলে স্টপ, পজ, থিঙ্ক অ্যান্ড রেসপন্ড, এটাই হওয়া উচিত রাগ নিয়ন্ত্রণের 4টি বিশেষ ধাপ। এরপর দেখে নেওয়া যাক যে রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল কি কি টেকনিক্স রয়েছে। তাহলে রাগ হলে আমাদের যেগুলো করা উচিত, আমরা শোনা অভ্যেস করব। মানে যেটা আমি আগের দিনেও বলছিলাম যে আমরা অনেকে কি হয়, আমরা কিন্তু কোনো কিছু শোনার আগে নিজেদের বক্তব্যকে জাহির করার জন্য অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি। তাহলে এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে। তাহলে আমরা সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? যেমন আমরা ধীরে ধীরে 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারি, আমরা নীরব থাকতে পারি বা চুপ থাকতে পারি, গভীরভাবে আমরা শ্বাস নিতে পারি, কারণ ডিপ ব্রিদিং ভীষণভাবেই হেল্প করে। আমরা সেই পরিস্থিতি থেকে সাময়িকভাবে অন্য কোথাও যেতে পারি, একটু জল খেতে পারি, কারণ জল খেলেও অনেক ক্ষেত্রে স্ট্রেস কমে। দেখবেন আপনি হঠাৎ ঘুমোচ্ছেন, ঘুমোতে ঘুমোতে কোনো খারাপ স্বপ্ন দেখলেন, কোনো ভূতের স্বপ্ন দেখলেন, জল খেলে সেই অবস্থাটা কিছুটা হলেও কিন্তু কন্ট্রোলে আসে। এবং তার সাথে সাথে বারবার নিজেকে এটা বোঝানো বা নিজের সাথে এই সেলফ টকটা করা জরুরি, কি যে আমার এক্ষুনি উত্তর না দিলেও চলবে, এক্ষুনি উত্তর দেওয়াটা আমি প্রয়োজন বোধ করছি না। এবং যেগুলো আমরা অ্যাভয়েড করব, চিৎকার করা, অপমানজনক কথা বলা, সঙ্গে সঙ্গে আবেগের ভিত্তিতে কোনো মেসেজ বা রিপ্লাই করে দেওয়া, বা আমরা দেখি রেগে গিয়ে অনেকেই জিনিসপত্র ছোড়াছুড়ি করে, ঘরের জিনিস বা বিভিন্ন ক্ষেত্রে পাবলিক স্পেসে বিভিন্ন পাবলিক প্রপার্টিকে তারা ধ্বংস করেন। তো এটাও কিন্তু একদমই অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলোর ক্ষেত্রে পরবর্তীকালে অন্যরকম কঠোর শাস্তি, ধরুন যদি আপনি কোনো পাবলিক প্রপার্টি নষ্ট করেন রাগের ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কঠোর শাস্তি আহ ভোগ করতে হতে পারে। এবার এই যে অ্যাংজাইটি বা উদ্বেগ, এটার আমাদের অনেকের ক্ষেত্রেই হয়। তাহলে এই উদ্বেগ এটা কেন আমাদের হচ্ছে? সো বিকজ অ্যাংজাইটি বা উদ্বেগ সেটা কিন্তু আমরা তখনই দেখি আমাদের মধ্যে হয় যখন আমরা ভবিষ্যৎ নিয়ে বা কোনো রেজাল্ট নিয়ে অতিরিক্ত চিন্তা করি, ভয় করি, বা আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। সো এই যে একটা ভগবত গীতার কথা রয়েছে যে কর্মে আমাদের অধিকার, কিন্তু ফলে আমাদের কোনো অধিকার নেই। অর্থাৎ ফল সেটা আমাদের কর্মের এক প্রকার রেজাল্ট হিসাবেই আমরা পেয়ে থাকি। সুতরাং সেই জায়গায় অ্যাংজাইটি এটাও কিন্তু অনেক মানুষের বিভিন্ন প্রবলেমের কারণ। এবং এই অ্যাংজাইটি থেকে বিভিন্ন মানুষ যে কত রকম রোগ তাদের নিজের শরীরে অজান্তেই ডেকে নিয়ে আসেন, সেটা তারা নিজেরাও জানেন না। তো সেই উদ্বেগ বা অ্যাংজাইটির সাধারণ লক্ষণগুলো কি কি? কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা, অস্থিরতা, মনোযোগে সমস্যা, বা কোনো কিছু যদি ধরুন যদি অ্যাংজাইটি হয়, সেক্ষেত্রে আপনি কোনোভাবে কিন্তু একটা সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না কোনো কাজে। আপনার হার্টবিট বাড়তে পারে, তার সাথে সাথে ঘুমের সমস্যা হতে পারে। এবং যদি এমনটা হতো বা যদি এমন হয় বা যদি এইটা হয়, এটা হলে কি, সেটা হলে কি, মানে আমরা এরকম বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা প্রেডিকশনস এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আসলে নিজেদের শরীরকেই ব্যতিব্যস্ত করে তুলি বা নিজেদের শরীরের ক্ষতি করি। তাই আবেগ বা রাগ বা এই অ্যাংজাইটি তথা উদ্বেগ, এগুলো নিয়ন্ত্রণেও আমাদের সেলফ রেগুলেশন বিষয়টি ভীষণভাবে শিখতে হবে। তাহলে অ্যাংজাইটিকে আমরা কি করে কন্ট্রোল করব? রাগ নিয়ন্ত্রণের মতোই এটাও একটা পদ্ধতি। তাহলে প্রথমে আমরা রেকগনাইজ করতে পারি যদি নিজেকে, যে হ্যাঁ আমি উদ্বিগ্ন বোধ করছি, তাহলে এই বুঝতে পারাটা থেকেই কিন্তু আমি নিজেকে
নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর আমি ডিপ ব্রিথ করব, দেন চ্যালেঞ্জ করব যে নেগেটিভ থটটা আমার মধ্যে আসছে সেটাকে চ্যালেঞ্জ করব ডেফিনেট ভাবে, এবং তারপর সেই সমস্যাটার সমাধানে কোনো ছোট পদক্ষেপ যদি নিতে পারি বা কোথাও যদি নিজেকে বোঝাতে পারি না এটা এটা এইভাবে না ভেবে অন্যভাবে ভাবি, তাহলেও কিন্তু অ্যাংজাইটিটা কন্ট্রোল হয়। দেখুন, এর সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, যেটা আমাদের ইয়ং জেনারেশন বা জেনজি বলুন বা জেন আলফা বলুন বা মিলেনিয়াল বলুন, বিভিন্ন জেনারেশনের একটা সমস্যা। তো এই ফ্রাস্ট্রেশন বা হতাশা বিভিন্ন কারণে আমাদের হয়, কারণ আমাদের এখন সত্যি কথা বলতে কি মানুষের চাহিদার তো কোনো শেষ হয় না। তো সেই চাহিদা এখন বর্তমান সময়ে আমরা খুব অল্প সময়ের মধ্যেই যাতে সেই চাহিদাগুলো পূর্ণ হয় সেই চেষ্টা করি, বা আমরা সব সময় দেখি যে এরকম একটা আহ, প্রজন্ম যেখানে কি হচ্ছে যে তারা চাইছে যে কি করে আমাকে শো অফ করতে হবে, বা শো অফ না করতে পারলে আমি হয়তো টিকে থাকবো না সোশ্যাল মিডিয়াতে। এবং কারো কারো ক্ষেত্রে দেখবেন এরকমটাও তৈরি হয় যে আহ, তার সোশ্যাল মিডিয়াতে হয়তো ফলোয়ার বাড়ছে না, সেই নিয়ে সে হতাশ হয়ে পড়ছে। তো বিভিন্ন কারণে, মানে এটা শুধু একটা আমি দৃষ্টান্ত বা এক্সাম্পল দিলাম, কিন্তু পাশাপাশি আরো অন্যান্য অনেক কারণেও আমাদের হতাশা তৈরি হয়। তো দেখুন কিরকম ব্যাপারগুলো একটার সাথে একটা কোরিলেটেড। সো ফ্রাস্ট্রেশন তখনই আসে যখন আমাদের আশা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য হয়। তো ওই যে যেটা বললাম যে আমরা আশা করি এবং এই আশাটাই কোথাও হয়তো আমাদের ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যায়, এবং সেখানেও আমাদের ওই ভগবত গীতার কথা মনে রাখতে হবে বারবার করে যে আমার ফলে কোনো অধিকার নেই, আমার কর্মেই অধিকার। তো উদাহরণ একটা কি, যে আমি অনেক পড়েছি কিন্তু পরীক্ষায় কম নম্বর পেয়েছি, তাহলে হতে পারে সেখান থেকে আমার ফ্রাস্ট্রেশন আসছে, সেখান থেকে আমি নেগেটিভলি চিন্তা ভাবনা করছি এবং তারপর আমি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু যদি আমি সেলফ রেগুলেশন করতে জানি, তাহলে আমি এই ফ্রাস্ট্রেশনটা থেকে কি করে শিখে সেটাকে আমি কনভার্ট করতে পারবো, সেই ব্যাপারটা কিন্তু ভীষণভাবেই আমাকে বুঝতে হবে বা আমাকে রপ্ত করার চেষ্টা করতে হবে। তাহলেই আমি কিন্তু একটা এরকম নেগেটিভ পরিস্থিতি থেকে আমি সহজেই বেরিয়ে আসতে পারবো। এবং বারবার করেই বলা হয় যে একটা কথা ছোট থেকেই আমরা শিখে আসি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো সেক্ষেত্রে আমরা একটু মডিফাই করে কথাটা বলতে পারি যে ফেলিওর ইজ ফিডব্যাক, নট দ্য আইডেন্টিটি। তাহলে এটা একটা উন্নতির তথ্য মাত্র। এরপর দেখুন ইমোশনাল রেগুলেশন। তাহলে ইমোশনাল রেগুলেশনের ব্যাপারটা কিন্তু আমি আজকে শুরু থেকেই বলছি যে সেলফ রেগুলেশন এবং সেলফ রেগুলেশনের একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত আর একটা পার্ট হচ্ছে ইমোশনাল রেগুলেশন, অর্থাৎ আবেগকে যদি আমরা চিনতে বুঝতে এবং উপযুক্তভাবে পরিচালনা করতে চাই, তাহলে এই ইমোশনাল রেগুলেশনকেও আমাদের শিখতে হবে। তাহলে এটার তিনটে ধাপ রয়েছে। যেমন প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করা যে আমি এখন কি অবস্থার মধ্যে আছি, আমি কি রাগান্বিত রয়েছি, আমি কি উদ্বিগ্ন রয়েছি, আমি কি হতাশ রয়েছি, না আমি কি কোনো কারণে খুব আহ ভীত অবস্থায় রয়েছি। তারপর বুঝতে হবে কারণটা, যে কেন আমি এরকম অবস্থার মধ্যে ফিল করছি বা কেন এই জিনিসটা আমি বোধ করছি, এবং তারপর সেই পরিস্থিতিটিকে বুঝে আমাকে কিন্তু সেই মতো রেসপন্ড করতে হবে। এই রেসপন্স করাটাই কিন্তু এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং পাঁচটি কার্যকর কৌশল যেগুলো হতে পারে, যে প্রথমে থামা, তারপর ডিপ ব্রিদিং, তারপর মাইন্ডফুলনেস, তারপর কগনিটিভ রিফ্রেমিং, অর্থাৎ এটা এইভাবে হচ্ছে না কিন্তু এইভাবে যদি হতে পারে, সেই ভাবনাটাও আপনাকে ভাবতে হবে। এবং সেটা আপনি তখনই পারবেন যখন আপনার মনটা খুব শান্ত হবে, এবং যদি মনটা শান্ত না হয় আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এবং তার সাথে সাথে পজিটিভ সেলফ টক, অর্থাৎ আমরা অনেক সময় সেলফ টক করি, সেখানে আমরা নেগেটিভ সেলফ টক করি যেখান থেকে আমাদের রেজাল্টও খুব নেগেটিভ হয়ে যায়। তো সেই কারণে পজিটিভ সেলফ টক এটা থাকাটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভীষণ জরুরি। যেমন একটা এক্সাম্পল আমি আগে থেকেই ভেবে নিচ্ছি যে আমি এটা পারবো না, কিন্তু এটা কঠিন, বাট আমি ধাপে ধাপে এটার জন্য চেষ্টা করি, তাহলে হয়তো আমি সফল হব। এই ব্যাপারটা কিন্তু নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। এর সাথে দেখুন এই যে মাইন্ডফুলনেস, মাইন্ডফুলনেস ব্যাপারটা কি? মাইন্ডফুলনেস হচ্ছে বর্তমান যে মুহূর্তটা সেটাতে আপনি যদি সঠিকভাবে মনোনিবেশ করেন, কোনো কিছু দিক বিদিক বিচার না করে, তাহলে সেটাই কিন্তু মাইন্ডফুলনেস, রাইট? সো আমরা অনেক সময় দেখেছি যে এই বিভিন্ন
মোটিভেটর যারা রয়েছেন, যেমন আমি মহেন্দ্র সিংহ ধোনির কথাই বলতে পারি। উনি সবসময় একটা কথাই বলতেন যে প্রেজেন্টটাকে নিয়ে ভাবাটাই কিন্তু আমরা আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ যেটা ঘটে গেছে সেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, বা যেটা হবে সেটার উপরেও আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমরা যদি প্রেজেন্টে খুব ভালো করে থাকতে পারি বা প্রেজেন্টটাকে খুব ভালোভাবে ডিল করতে পারি, তাহলে হয়তো আমাদের ফিউচারটা ভালো হবে, বা আমরা কোনো কঠিন পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবো। এবং প্রেজেন্টে থাকা কিন্তু খুব খুব জরুরি। এবং সিম্পল কিছু মাইন্ডফুলনেস এক্সারসাইজও রয়েছে, এবং সেটা 5 4 3 2 1 টেকনিক এইভাবেও ফলো করে দেখা যেতে পারে। যেমন 5টি জিনিস আমি দেখলাম, 4টে জিনিস স্পর্শ করলাম, 3টে শব্দ আমি শুনলাম, 2টো গন্ধ আমি অনুভব করলাম, এবং একটি স্বাদের দিকে মনোযোগ দিলাম। তাহলে এটা একটা এক্সারসাইজ। এটা কিন্তু জাস্ট মানে কি করে আমি করব, আমার মনটা ভীষণভাবে অস্থির, আমি খুব চিন্তা করছি কালকে কি হবে, বা গতকাল এটা কেন হলো আমার সাথে। তো সেইটা থেকে আমি বর্তমানে কি করে ফিরবো, সেজন্য এই মাইন্ডফুল এক্সারসাইজটা ভীষণভাবেই কাজ করে। এবং বর্তমান মুহূর্তে মনকে ফিরিয়ে আনতে পারাটাও কিন্তু একটা ক্রেডিট, এবং এটার মাধ্যমে একজন মানুষ কিন্তু নিজের প্রোডাক্টিভিটি খুব ভালো করতে পারেন। এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, বিভিন্ন গবেষণাও এটা কিন্তু বলছে। এবার আসি কগনিটিভ রিফ্রেমিং। তাহলে কগনিটিভ রিফ্রেমিং ব্যাপারটা কি? এটা হচ্ছে কোনো পরিস্থিতি বা চিন্তাকে আরো বাস্তবসম্মত বা গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে পুনরায় বিবেচনা করা। এটাই হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং। যেমন ধরুন পরীক্ষায় আপনি প্রত্যাশার থেকে কম নম্বর পেয়েছেন। এবার আপনি ভাবছেন এটা আমার দ্বারা আর কোনোদিন হবে না। কিন্তু আপনি যদি এটাকে একটু অন্যভাবে ভাবতে পারেন বা রিফ্রেম করতে পারেন যে আমার ফল প্রত্যাশা মতো হয়নি, তাহলে কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করে আমি উন্নতি করব। তাহলে এটাই হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং। যেমন নেগেটিভ থট থেকে আমি চিন্তা ভাবনা করি, নেগেটিভ থট আসতেই পারে, আমাদের মানুষের মন, সেটা আসতেই পারে নেগেটিভ থট। কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে বা সেটাকে কোয়েশ্চেন করে তার অল্টারনেটিভ থিঙ্কিং আমার কি কি রয়েছে, সেইটা কিন্তু ডেফিনেট ভাবে আমি কগনিটিভলি রিফ্রেম করতে পারি। এবং এই ব্যাপারটা যদি করা যায় না, তাহলে কিন্তু দেখব যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সফল হতে পারবো। মানে আমরা এই নেগেটিভ মানে আমাদের চিন্তা শক্তি আমাদের চালনা শক্তি, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। মানে আমি কি চিন্তা করছি তার উপর ভিত্তি করেই কিন্তু আমি চলছি। তো চিন্তা শক্তিকে যদি বদল করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই অন্যদের থেকে অনেক ভালো করতে পারবো। এবং নিজেকে বারবার যখন এরকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ থট আমাদের মধ্যে আসবে, তখন আমরা নিজেকে বা আমাদের এই চিন্তাটাকে, নেগেটিভ চিন্তাটাকে এইভাবে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে এই চিন্তার প্রমাণ কি রয়েছে, এর বিপরীতে কোনো প্রমাণ আছে কি, কি আমার বন্ধুর যদি এমন সমস্যা হতো আমি তাকে কি বলতাম, বা পরিস্থিতিটাকে আমি কি করে আরো প্র্যাকটিক্যালি রেজলিউশন একটা করার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব। যেমন এই মুহূর্তে আমার এই সমস্যাটা হচ্ছে, তার মানে এটা নয় যে আমার সাথে সবকিছুই খারাপ হবে, বা আমার সবকিছুই খারাপ, কি সবকিছুই আমার বিরুদ্ধে। এইটা ভেবে নেওয়াটা কিন্তু খুব কি বলবো যে একটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ। যে আমি ভাবলাম সবকিছুই আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, সুতরাং আমার দ্বারা কিছু হবে না। তার থেকে এটা ভেবে নেওয়া যে আমার মধ্যে এই পজিটিভ গুণগুলো আমাকে ঈশ্বর দিয়েছেন। সুতরাং দেখুন, একটা বিষয় কি, কোনো মানুষই কিন্তু কমপ্লিট হয় না, প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু সমস্যা থাকে। এবং এটা আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের একজন শিক্ষক মশাই বলতেন যে আহ, যে মানুষ কমপ্লিট তার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সুতরাং এটা কিন্তু খুব সত্যি কথাই। কাজেই কোনো মানুষই কমপ্লিট নয়, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। সেই জায়গা থেকে আমাদের নেগেটিভিটি অনেক ক্ষেত্রেই কাজ করে, বাট সেটাকে কাটিয়ে ওঠা কিন্তু আমাদের ইমোশনাল রেগুলেশন বা সেলফ রেগুলেশনের পার্ট, যেটা আমরা করতে পারি। রাইট? এরপর আমাদের এই যে ইমোশনাল রিসেট, এটার ক্ষেত্রেও কিন্তু ওই একই প্রসেস, মানে কগনিটিভ রিসেট যেরকম ভাবে আমরা করব, এখানে একই ভাবে আমরা এটাই করব। যে ফার্স্টে স্টপ, দেন ব্রিথ, দেন আইডেন্টিফাই করা যে কিভাবে আমি আমি কোন অবস্থার মধ্যে আছি, এবং তারপর সেটাকে আমি রিফ্রেম করলাম। দেন আমি তারপর রিসেট করছি বা কোনো একটা সলিউশনে আসার চেষ্টা করছি। রাইট? এবং অবশ্যই এই রিসেট ফর্মুলার কথা মনে রাখতে পারলে খুবই ভালো। তাহলে রিসেটের ফুল ফর্ম কি? আর ফর রেকগনাইজ, অর্থাৎ নিজের ইমোশনকে চেনা। তারপর এক্সেল, ধীরে ধীরে আমি ডিপ ব্রিথ করবো, শ্বাস ছাড়বো। তারপর পরিস্থিতি থেকে মানসিকভাবে একটু দূরত্ব নেব, স্টেপ ব্যাক করব। দেন ইভ্যালুয়েট করব, চিন্তা এবং পরিস্থিতিকে মূল্যায়ন করব।
এবং তারপর আমি সেই মতো সঠিক পদক্ষেপ নেব। এই হচ্ছে আমার কর্মপদ্ধতি হওয়া উচিত সেলফ রেগুলেশনের ক্ষেত্রে। এবং তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা মূলত কি কি শিখলাম, যে রাগকে দমন নয়, রাগকে পরিচালনা করতে হবে, অ্যাংজাইটিকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে আমরা ডিপ ব্রিদিং করতে পারি। ডিপ ব্রিদিং কিন্তু বায়োলজিক্যালি প্রুভেন, এটা খুব এক্সারসাইজ এর মতো এটা কাজ করে। মানে ডিপ ব্রিদিংটা কিন্তু কোনো টোটকা বা এরকম কিছু না। দেখুন বায়োলজিক্যালি কি হচ্ছে, যখন আপনি ডিপ ব্রিথ করছেন না, তখন যেটা হচ্ছে আপনার সেলগুলোর মধ্যে অনেক বেশি অক্সিজেন কিন্তু যাচ্ছে। এবং অক্সিজেন যাওয়ার ফলে কি হচ্ছে, যে বিভিন্ন ধরনের যে সেলের মধ্যে থাকা কেমিক্যালস গুলো রয়েছে তাদের মেটাবলিজমটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। এবং নিউরো ট্রান্সমিটার যেগুলো আমাদের নিউরাল কন্ট্রোলকে কি বলবো যে ধরে রাখছে, সেই নিউরো ট্রান্সমিটারের কাজের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসে। এবং এই অক্সিজেন যাওয়াটা শরীরের সেলগুলোর ক্ষেত্রে কিন্তু খুব কাজ দেয়। এবং তার সাথে সাথে আরো একটা কথা আমরা শিখলাম, যে ফ্রাস্ট্রেশন এটা ব্যর্থতার প্রমাণ নয়, এটা কিন্তু শেখার একটা সুযোগ। মাইন্ডফুলনেস আমরা করব কারণ এটা আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। কগনিটিভ রিফ্রেমিং, এটার সাহায্যে আমরা নেগেটিভ বা নেতিবাচক চিন্তা ভাবনাকে বাস্তবসম্মত চিন্তায় পরিণত করতে পারবো। এবং তার সাথে একটা ছোট্ট পজ, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটা বড় ভুলের হাত থেকে বাঁচাতে পারে। সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোটেশন আমাদের জন্য, so you can't always control what happens but you can control how you respond, and self regulation is equals to pause, awareness, choice and response. So this is all about today's class. কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে বলবেন আপনাদের কোথায় কোথায় মনে হচ্ছে যে আরো বেশি এফোর্ট দিলে পরে ইউটিউব সেশনগুলো আপনাদের জন্য কার্যকরী হবে। তাহলে আমিও সেই মতো আমার সেশনগুলোকে পরিবর্তন করতে পারবো। এবং তার সাথে বলবো, যারা অবশ্যই এখন অব্দি চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমিও একটু মোটিভেশন পাই এবং আমিও আপনাদের চাহিদা মতো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।